প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আচ্ছা, আজকে আমরা ভালো মন নিয়ে আমরা আজকে করতে যাচ্ছি নতুন অধ্যায় 11, অর্থাৎ যে তোমাদের অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো নিয়ে রয়েছে সেই অঙ্কগুলো আজকে আমরা আলোচনা করব। তো আশা করি তোমরা আমার এই ক্লাস আমাদের সকালে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ওকে, তো আমরা চলে যাই। আমরা তোমাদের কথা দিয়েছিলাম আমরা স্টেপ বাই স্টেপ করবো, অর্থাৎ ধাপে ধাপে প্রত্যেকটা অঙ্কই আমরা করার চেষ্টা করি, কিন্তু সময় সংকীর্ণতার কারণে সবগুলো অঙ্ক আমাদের প্রতিটি অধ্যায়ে হয়তো বা করা হয় না। ঠিক আছে, তো চলো বন্ধুরা আজকে আমরা করি। তো আমাদের 1 নম্বরে যে অঙ্কটা এখানে আছে, যে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার এবং b মিটার, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত, এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে দুইটি বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে। তো আমরা ধরি বা যদি আমরা ইউজ করতে পারি, যদি যদি প্রথম বর্গ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি হয়, a মিটার হয়, a মিটার হয়, তবে আমরা জানি বন্ধুরা, বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যদি a মিটার হয়, তাহলে তার প্রত্যেকটা বাহুই হচ্ছে তোমার সমান। বর্গক্ষেত্রে আমরা জানি যে যে যার প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান, যে অর্থাৎ বর্গক্ষেত্র কাকে বলে সেটা তোমাকে আগে জানতে হবে। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান এবং প্রত্যেকটা কোণই হচ্ছে এক সমকোণ, সেটাই হচ্ছে তোমার বর্গক্ষেত্র। তাহলে যদি প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a মিটার হয়, তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার বর্গমিটার আমরা লিখলাম। আচ্ছা, আবার যদি দ্বিতীয় বর্গক্ষেত্রের, বইতে দেওয়া আছে এটা, ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, যদি দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য b মিটার হয়, তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একই হবে, তাই না? b স্কয়ার বর্গমিটার, এটা হচ্ছে একক। তোমরা জানো এগুলো অত্যন্ত সহজ অঙ্ক। যাই হোক, আমাদের বলছে যে তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে খুবই সহজ, আমরা প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন মতে এই যে আমরা লিখছি প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে এইভাবে লিখি, শর্ট, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইস্টু দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা সমান আমরা কি লিখতে পারি, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি পেয়েছি, a স্কয়ার, লিখলাম a স্কয়ার, ইস্টু দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি পেয়েছি, b স্কয়ার। অনুপাতের সময় কখনোই একক লিখতে হয় না, এটা সবসময় মনে রাখবেন। এটাই আমাদের আনসার। আশা করি আমরা বুঝতে পেরেছি। নাম্বার 2, শিক্ষার্থী বন্ধুরা, খুবই সহজ এবং খুবই সরল অঙ্কটা, কোনো রকম গরল হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, নেক্সট নাম্বার দেখো। নেক্সট নাম্বারও খুবই সহজ। আমরা দেখি যে 2 নাম্বার, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। ঠিক আছে বন্ধুরা, দেখো নাম্বার 2, যে একটি বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, তো আমরা জানি যে
আমরা জানি সরাসরি লিখি, কিন্তু অঙ্কগুলো আসে না, শুধুমাত্র তোমার নৈর্ব্যক্তিকের জন্য বিশেষভাবে প্রয়োজন। তো যে যদি বা ধরি যেটাই লেখো না কেন, যে এখানে যেহেতু বৃত্তের ক্ষেত্রফল এর কথা বলছে, যদি লিখি, আগেরটাও যদি লিখছিলাম, যদি বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধ চিনি, ব্যাসার্ধ আর আর একক ধরে নিই, একক হয়, যদি বৃত্তের ব্যাসার্ধ আর একক হয়, তবে তবে বৃত্তের ক্ষেত্রফল, এটা আমরা জানি, যদি আর হয় বৃত্তের, এটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে কষ্ট করে, বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। যেহেতু বৃত্তের ক্ষেত্রফল তোমরা জানো সব সময় একক হচ্ছে বর্গ, একক স্কোয়ার, যেটাকে বলা হয় এত বর্গ একক। আমরা পেয়ে গেলাম বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, এখন একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আবার আবার আমরা ধরি বা যদি যাই লিখি না কেন, ধরিও লিখতে পারতে, যদি বৃত্তের ক্ষেত্রফল আর একক হয় তবে বৃত্তের ক্ষেত্রফল এত বর্গ, পাই আর স্কোয়ার বর্গ একক, এটাও আমরা লিখতে পারতাম, কিন্তু আমরা এটা লিখি নাই, যদি লিখছি যেহেতু। আচ্ছা, এরপরে তাহলে যদি আমরা ধরি বা যদি বর্গের বর্গক্ষেত্রের যদি, আবার যদি বর্গ ক্ষেত্রের এক বাহুর, আমরা এর আগে এক নাম্বারটা করেছি, এক বাহুর দৈর্ঘ্য এ একক হয়, এ একক হয়, তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আমরা জানি, বাহু স্কয়ার, এটা আমরা জানি তাই না, বাহু স্কয়ার বর্গ একক, এত বর্গ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন বলছে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো আমরা বন্ধুরা এখানে লিখে নিই প্রশ্ন মতে, লিখলাম প্রশ্ন মতে কি বলছে, একটা যে বৃত্তের ক্ষেত্রফল সমান একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল কি পেয়েছি, পাই আর স্কোয়ার, লিখলাম পাই আর স্কোয়ার ইকুয়াল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এই স্কোয়ার পেয়েছি। আশা করি আমরা এই কন্ডিশনটা বুঝতে পেরেছি, যে শর্তটা আমাদের প্রশ্নে বলেছে। এখন আমরা দেখো বন্ধুরা, এখন আমরা কি করতে পারি, দেখো আমরা একটা কাজ করি, এখানে দেখো পাই আর স্কোয়ার লিখলাম, এখানে আমরা এ স্কোয়ার দিলাম, এখানে আমরা এ স্কোয়ার দিলাম, দেখো দুটার নিচে এ স্কোয়ার দিয়েছি, তার মানে এ স্কোয়ার দ্বারা ভাগ করে, আমরা এ স্কোয়ার দ্বারা ভাগ করলাম উভয় পক্ষে, তাহলে এখানে পাই আর স্কোয়ার নিচে এ স্কোয়ার ইকুয়াল, এখানে এ স্কোয়ারকে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 পাই। আমরা মনে হয় বুঝতে পেরেছি। এখন দেখো বন্ধুরা, এর পরের লাইনটি কিভাবে আমরা উপর থেকে কিছুটা অংশ মুছে ফেলি, দেখো এখানে আমরা কি করতে পারি, আমরা যা আছে তাই লিখলাম, ইট উইল বি নট সেন্স স্কয়ার নিচে কি এ স্কয়ার, ক্লিয়ার, ইকুয়াল 1 লিখছি। এখন আমরা পাই, এখানে একটা পাই দিলাম, এটা নিচে একটা পাই দিলাম, তাহলে লিখি পাই দ্বারা ভাগ করি, পাই দ্বারা ভাগ করি, পাই দ্বারা ভাগ করে দিলাম। বোঝার জন্য আমরা পুঙ্খানুপুঙ্খানু ভাগার চেষ্টা করি, এটা কেটে দিই, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, আর স্কোয়ার, আর এখানে হচ্ছে এ স্কোয়ার। আশা করি আমরা লাইনটি বুঝতে পেরেছি। ওকে, নাও 1/√1 পাই। কেন করছি তার আলোচনায় আমরা আসবো। এরপরে দেখো আমরা কি করতে পারি, সো
আর বাই এ হোল স্কোয়ার। অবশ্যই লিখতে পারি দুইটার উপর স্কোয়ার আছে, 1/π লিখলাম। এখন বন্ধুরা আমরা এখানে একটা রুট ওভার দিলাম, এখানেও একটা রুট ওভার দিলাম, কাউকেই ঠকালাম না। তাহলে আমরা এখানে লিখি বর্গমূল, বর্গমূল করে। আশা করি আমরা খুব ভালো মতো বুঝতে পারছি। এখন দেখো তো বন্ধুরা, এখানে আমরা কি লিখতে পারি, এই পাই অর্থাৎ রুট আর স্কোয়ার, আচ্ছা অর্থাৎ কেটে দিলাম আর বাই এ। এখন 1 এর উপর রুট ওভার থাকলেও 1, না থাকলেও 1, ঠিক আছে, আলাদা করে দিলাম 1/√π। আমরা এটা লিখতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, অবশ্যই বন্ধুরা এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আর বাই এর মান আমরা এখানে পেয়ে গেছি। এখন ইনার কোশ্চেন সেইং দ্যাট, এখানে বলছে যে তাদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। ক্ষেত্রফলের অনুপাত কিন্তু বলেনি, তাই না? এখন তাহলে আমরা দেখো, আমরা আমাদের যে কোশ্চেন কন্ডিশনটা বলা হয়েছে সেটা এখন আমাদের, যেহেতু আমাদের আমরা বৃত্তের ব্যাসার্ধ 8 ধরেছি, তাহলে আমরা জানি বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি আমরা কি জানি, এটাও মুখস্থ রাখতে হবে, 2πr একক, আমরা এটা বলতে পারি 2πr, ঠিক আছে, 2πr এটা। তাহলে বৃত্তের পরিধি সমান হচ্ছে, বৃত্তের পরিধি হচ্ছে তোমার বৃত্তের পরিসীমা। সো বৃত্তের পরিসীমা আর পরিধি একই কথা, 2πr। কেন, দেখো এই যে আমরা একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তটার যে পরিসীমা অর্থাৎ চতুর্দিকের যে রাউন্ডটা আছে এটাই হচ্ছে পরিসীমা। তাহলে এটাই পরিধি, এটাকে পরিধি বলি আমরা জ্যামিতিক ভাষায়। তাহলে একই হলো, ব্যাস হয়ে গেল আমাদের। তাহলে বৃত্তের পরিসীমা আমরা পেলাম 2πr। আবার বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা আমরা বের করেছিলাম, কিন্তু এখানে বলছে যে তাদের পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের আবার বর্গক্ষেত্রের পরিসীমা আমরা, আচ্ছা বর্গক্ষেত্র তো চেনো তোমরা, তাই না? এই দেখো এরকম না, বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহু সমান। যদি এ হয় তাহলে এ এ এ এ পাশেও এ, ঠিক আছে। আমার জায়গা কম, বুঝতে পারছো, এরকম একটা বাহু যদি এ হয় তাহলে প্রত্যেকটা বাহু হচ্ছে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, তাহলে কি পরিসীমা 4a হলো না? 4a, পরিসীমা সমান 4a। আমরা খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করছি। তাহলে আমরা এখানে মুছে ফেলি, বোঝার জন্য আমরা লিখেছিলাম। তাহলে পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a। ওকে, তাহলে আমাদের কোশ্চেন কন্ডিশন কি দাঁড়ায়, বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে না বৃত্তের পরিসীমা তাদের পরিসীমার অনুপাত। তাহলে তাদের পরিসীমার অনুপাত আমরা লিখি, সুতরাং তাদের পরিসীমার অনুপাত, বন্ধুরা একটু খেয়াল করো, অনুপাত ইকুয়াল টু বৃত্তের পরিসীমা ইস টু কি, বর্গক্ষেত্রের পরিসীমা আমরা লিখলাম। এখন তুমি বৃত্তের পরিসীমাটা কি পেয়েছো? বৃত্তের পরিসীমা তুমি পেয়েছো 2πr ইস টু কি, বর্গক্ষেত্রের পরিসীমা। আশা করি আমরা এই যে কন্ডিশনটা এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা উপরে চলে যাই। দেখো বন্ধুরা, এখানে আমরা সমান চিহ্ন দিলাম, এই সমান চিহ্নটা এখানে লিখলাম। তাহলে আমরা লিখি 2πr, যেহেতু এখানে অনুপাত, তাহলে আমরা অনুপাত মানেই হচ্ছে ভাগ, অর্থাৎ দ্বিতীয় যে রাশিটা আছে ওই রাশির ভাগ, এইভাবে আমরা ভাগ বোঝাতে পারি। তাহলে কি 2 2 4, আমরা এটা এভাবে লিখতে পারি। এখন দেখো তো এই লাইন থেকে আমরা এইভাবে আসতে পারি কিনা। আমরা মনে হয় মান বের করেছিলাম r/a, তাই না? r/a,
তাহলে আমরা এখানে পাই লিখলাম, এরপর আর লিখলাম, নিচে আমরা 2a দিলাম, তাই না? 2a। এখন দেখো বন্ধুরা, এই যে পাই, এই যে 2 লিখলাম, দেখো পাই বাই 2 ছেড়ে ছেড়ে লিখি, তারপর আর বাই এ লিখলাম, দেখো হইতেছে কিনা একটু লক্ষ্য করো। তাহলে দেখো এই 2 পাই আর, উপরে পাই আর আছে, নিচে 2a আছে, দেখছো 2a আছে। তাহলে কেন লিখলাম আমরা? কারণটা হচ্ছে, আচ্ছা নিচের এটুকু মুছে দিই, না এখানেই করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন এই যে পাই বাই 2 আমরা লিখলাম, পাই বাই 2 ইজ টু, এখানে না সরি মাল্টিপ্লাই এখানে ইনটু। এখন পাই বাই এ মানে আমরা কি পেয়েছিলাম? মেবি 1 বাই, আমরা তো মুছে ফেলছি, 1 বাই রুট ওভার পাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, রাইট? ওকে। এখন আমরা যদি গুণ করি তাহলে এখানে কি দাঁড়ায়? পাই দিয়ে 1 কে তুমি গুণ দাও, পাই লিখলাম, তাহলে পাই এখানে গুণ দাও 2 রুট ওভার পাই। এখন এটাকে আমরা সুন্দরভাবে আনুপাতিকভাবে লিখতে পারি। দ্বিতীয় অর্থাৎ প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দ্বারা ভাগ, তাই না? অনুপাতের মানে হচ্ছে পাই অনুপাত 2 রুট ওভার পাই। এটাই আমাদের আনসার হওয়া উচিত। তাহলে এখানে আমরা আনসার লিখে ফেলি, এটাই আমাদের আনসার। আশা করি আমরা নাম্বার 2 বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাচ্ছি দেখো নাম্বার 3 তে। নাম্বার 3 দেখো কি বলছে, বলছে দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 3। তোমরা তোমাদের টেক্সট বুক দেখে নাও, তাহলে ভালো বুঝতে পারবে, আমি তো প্রশ্ন লিখছি না। নাম্বার 3 হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180। সংখ্যা দুইটি কত? খুব সহজ। এখন আমরা এখানে লিখি বড় করে ধরি, ধরি ধরি একটা কিছু ধরি, সংখ্যা দুইটি লিখি আমরা, সংখ্যা দুইটি যথাক্রমে সংখ্যা দ্বয় যথাক্রমে একটাকে আমরা 3x ধরি, 3x ও 4x ধরি, সংখ্যা দ্বয় যথাক্রমে 3x ও 4x, রাইট? সো 3x ও 4x এর লসাগু ইকুয়াল, দেখো 3 আর 4 এর লসাগু অর্থাৎ গুণ হচ্ছে 12। আর এখানে সাধারণ কমন x, সর্বোচ্চ শক্তি এখানে দুইটারই x, এখানে 1 এখানে 1, 12x। আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন বলছে যে একবারেই পানির নাহাল সোজা। তাহলে বলছে কি প্রশ্নে যে লসাগু 180, তাই না? তাহলে আমরা লিখতে পারি 12x ইকুয়াল 180। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা x এর মান বের করি, 180 ডিভাইডেড 12, সো x ইকুয়াল 15। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে একটি সংখ্যা, সুতরাং একটি সংখ্যা, যেটাকে লিখি একটি সংখ্যা মানে সংখ্যা দ্বয়, তাহলে একটি সংখ্যা, তাহলে 3 মাল্টিপ্লাই 15, এই যে 3x। আমরা এখানে লিখতে পারতাম ধরি একটি সংখ্যা 3x, সুতরাং অপর সংখ্যা 4x, হ্যাঁ লিখতে পারতাম, ওভাবে লিখলেও হতো। এবং অপর সংখ্যা আমরা এখানে লিখতে পারতাম অপর সংখ্যা 4 মাইনাস 16। আশা করি আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? নির্ণয় সংখ্যা দুটি 40 এবং 60, তোমরা এটা লিখে নিবে। ওকে, এরপরে নেক্সট নাম্বার 4। নাম্বার 4 দেখো এখানে কি বলছে যে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত হচ্ছে 1:4। অনুপস্থিত ছাত্র সংখ্যার মোট ছাত্র সংখ্যা শতকরা প্রকাশ করো। একবারে এটাও পানির নাহাল সোজা, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিই এখানে যে 1 মানে x ধরে নিই, তাহলে আমরা করে ফেলি। নাম্বার 4 ধরি শর্টকাটে করব, অনুপস্থিত ছাত্র সংখ্যা, অনুপস্থিত সংখ্যা x। তাহলে
এবং উপস্থিত ছাত্র সংখ্যা আমরা 4x ধরে নিলাম 4x। এখন আমাদের তাহলে মোট ছাত্র সংখ্যা কত হলো? সুতরাং আমরা একবারে সহজভাবে মোট ছাত্র সংখ্যা x প্লাস 4x, আশা করি বুঝতে পেরেছ, 5x, তাই না? এখন আমরা যদি অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার আমরা এটা বের করতে যাই, অনুপস্থিত ছাত্র সংখ্যাটা আমাদেরকে বের করতে বলছে, তাহলে আমরা লিখি যে প্রশ্ন মতে আমরা লিখি, প্রশ্ন মতে তুমি প্রশ্ন অনুসারে লিখতে পারো, শর্ত অনুযায়ী লিখতে পারো। অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যা, অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার তাহলে আমরা লিখি উপরে অনুপস্থিত ছাত্র সংখ্যা। কি বলো? অনুপস্থিত ছাত্র সংখ্যা কে মোট ছাত্র সংখ্যা দিয়ে ভাগ করলে, মোট ছাত্র সংখ্যা খুবই সহজ। আচ্ছা, এইবার বলছি শতকরায় প্রকাশ করো। শতকরা মানে কি? 100, তাই না? হ্যাঁ, আমরা জানি এটা যে শতকরায় প্রকাশ করি, তাহলে 100%। এখানে আমরা লিখি 100%। তো অনুপস্থিত ছাত্র সংখ্যা আমরা কি ধরেছিলাম? x। আচ্ছা, আর মোট ছাত্র সংখ্যা 5x। দেখো এই যে অনুপস্থিত ছাত্র সংখ্যা হলো x, এই যে x মান বসালাম x, আর মোট ছাত্র সংখ্যা কত? 5x, আর 100% মানে শতকরা প্রকাশ করতে হবে। তাহলে আমরা চেঞ্জ করে নিই বন্ধুরা, দেখো এখানে 100 x আর x আমরা কেটে দিই 5 কুড়িতে, তাই না? এই তো হয় নাকি অন্য কিছু হয়? না, অন্য কিছু হওয়ার তো সুযোগ নেই, তাই না? এত পার্সেন্ট, তো আমরা লিখি 20%। এটাই আমাদের আনসার হওয়া উচিত। তো এখানে আনসার লিখে দিলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা নেক্সট নাম্বার করতে যাচ্ছি যে আসলে এগুলো পাটিগণিতের অঙ্ক কিছুটা, যে 5 নাম্বার বলছে একটি দ্রব্য ক্রয় করে তুমি 28% ক্ষতিতে বিক্রয় করবে, মানে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বের করতে হচ্ছে। কি একটা কথা, তাই না? এই অঙ্কগুলো আমাদের করতে হচ্ছে, কারণ আমরা কি কথায় আটকা, আমরা বলেছি স্টেপ বাই স্টেপ আমরা করবো, তাই না? জানি এই অঙ্কগুলো তোমরা তেমন একটা দেখবে না, এরপরও করছি। দেখো, তাহলে আমরা ধরে নিই যেহেতু এখানে তোমার পার্সেন্টেজ আছে, তাই না? একটি দ্রব্য ক্রয় মূল্য হচ্ছে 28% ক্ষতিতে বিক্রয় করলে তুমি বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয়। আচ্ছা, 28% ক্ষতিতে তুমি যদি বিক্রয় করো, তাহলে আমরা লিখতে পারি যে নাম্বার 5, সরি, নাম্বার 5 ক্রয় মূল্য 100 টাকা বলে আমরা লিখি, ক্রয় মূল্য 100 টাকা বলে 28%, না? হ্যাঁ, 28% ক্ষতিতে বিক্রয় 100 মাইনাস 28 টাকা ইকুয়াল 72 টাকা। এটা খুব সহজ। এখন আমরা কি বের করবো? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করব। তাহলে প্রশ্ন মতে বিক্রয় মূল্য ইস টু
বিক্রয় মূল্য আমরা কত পেয়েছি 72, ক্রয় মূল্য আমরা কত পেয়েছি 100 টাকা। আমরা আগেই বলেছি যে ক্রয় মূল্য 100 টাকা হলে, তো আমরা এখন আনুপাতিক হার তাহলে আমরা লিখি 4 18 52 4 25 100, এটাই আমাদের আনসার হওয়া উচিত। আসলে এটা আনসার হবে। নেক্সট নাম্বার দেখো, এখানে অনেক বেশি পরিমাণ কালি হয়েছে, সেজন্য তোমাদের দেখতে অসুবিধা হতে পারে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার প্যানের সমস্যা দেখা দিচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা একটা অঙ্ক করতে যাচ্ছি এখন নাম্বার 6। অঙ্কটা মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় আসে, কোনো পরীক্ষায়, কোনো বোর্ডে বা কোনো স্কুলে। তো এখন একটু মনোযোগ দাও। দেখো নাম্বার 6 আমরা কিভাবে করতে পারি। নাম্বার 6 তোমার বলছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, দুজনের বয়সের সমষ্টি। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। তো 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে আমরা পিতা ও পুত্রের বয়সের সমষ্টি যদি 70 হয়, তাই না? আচ্ছা, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 70। তো আমরা লিখে নিই নাম্বার 6। নাম্বার 6 দেয়া আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে তোমার 7। অথবা আমরা অন্যভাবে করতে পারি। ধরি তোমার 7 বছর পূর্বে পিতার বয়স ছিল, এইভাবে লিখতে পারি যে, হ্যাঁ এভাবে লিখি, ধরি 7 বছর পূর্বে পিতার বয়স ছিল, বা পিতার বয়স কি বলছে প্রশ্নে 5:2। তাহলে 7 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x বছর এবং 7 বছর পূর্বে পুত্রের, এভাবে করলে তোমাদের সহজ বয়স ছিল 2x বছর। এটা আমরা ধরে নিলাম। তাহলে এটা যদি আমরা ধরে নিই, তাহলে বর্তমানে 7 বছর পূর্বে যেটা ছিল, তাহলে সুতরাং পিতার বর্তমান বয়স 7 বছর পূর্বে ছিল এত, তাহলে বর্তমানে 5x + 7 এত বছর। এটাই তো হওয়া উচিত, তাই না? 7 বছর পূর্বে 5x ছিল, তাহলে বর্তমানে পিতার বয়স 5x + 7 বছর, খুব সহজ। এবং পুত্রের বর্তমান বয়স 2x + 7 তো বছর, তাই না? কিন্তু বর্তমান বয়স কিন্তু দেওয়া আছে, তাই না? দুইজনের পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কিন্তু আমাদের দেওয়া আছে। তো আমরা লিখি প্রশ্ন মতে দুইজনের বয়স, বর্তমান বয়স। তাহলে পিতার বর্তমান বয়স কত? এইটা, তাই না? 5x + 7 লিখলাম, প্লাস 2x + 7, দুইজনের মিলে হলো 70 বছর। আশা করি আমরা বুঝতে পেরেছি আমাদের এই কন্ডিশনটা। ঠিক আছে? কেন ব্র্যাকেট দিলাম? এটা বোঝানোর জন্য। এটা হলো পিতা, এটা হচ্ছে পুত্র, দুইজনের যোগ করলাম 70। এখন দেখো 5x + 7 + 2x + 7 = 70। আশা করি আমরা বুঝতে পারছি মনে। এখন আমরা উপরের অংশটা মুছে দিই। Now we can write 5x + 2x, 7x + 7 + 7
14 ইকুয়াল টু 70। আশা করি আমরা বুঝতে পারতেছি। ওকে, নাও 7x ইকুয়াল 70 মাইনাস 14, ট্রান্সপোজিশন করলাম, স্থানান্তর করলাম। 7x ইকুয়াল 56, এটা আমরা জানি। সো x ইকুয়াল 56 বাই 7। দেখো, সো x ইকুয়াল 8। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের বের করতে বলছি যে তাদের 5 বছর পরে তাদের বয়স কত হবে, তাই না? তো আমরা বর্তমানটা বের করি, তারপরে 5 বছর পর একসাথে তুমি বের করতে পারো। লিখি, সো পিতার বর্তমান বয়স ইকুয়াল, আমরা কি পেয়েছিলাম, 5 ইন্টু 7 প্লাস 7, এটা হলো বর্তমান বয়স। আশা করি বুঝতে পেরেছ। x এর মান বসিয়েছি, আর যদি আরো করতে চাও তাহলে আরো করতে পারো, প্লাস 7 ইকুয়াল 42 বছর। সো পুত্রের বর্তমান বয়স বের করো, কি ছিল, 2x প্লাস 7, এরকম মনে হয়। দেখো আমরা মুছে ফেলছি, তোমরা দেখতে পাবে 2 এর মান কত বের করেছি। 2 এর মান না, সরি 8, তো এটা x এর মান তো 8, তাহলে কত হয়, 47, তাই না? 47, সরি এখানে x এর মান, সরি এখানে ঠিকই আছে, 8 প্লাস 7 বছর, 16 প্লাস 7 বছর ইকুয়াল টু 23 বছর। আশা করি বুঝতে পেরেছি। কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছি কি, যে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত। তাহলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কিরকম হবে সেটা আমাদেরকে বের করতে হবে, তাই না? এখন আমরা তাহলে 5 বছর পর আমরা বের করি, তাহলে নিচে এটা 5 বছর আরো অ্যাড হবে, যেটা তোমরা খুব ভালো মতো জানো এবং বুঝো, তবু আমি দেখাচ্ছি। দেখো, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত, 5 বছর পর তাদের বয়সের অনুপাত ইকুয়াল, দেখো বর্তমানে 47 প্লাস 5, তারপরে 23 প্লাস 5। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কত হয় এখানে, 47 প্লাস 5 52 টু 28। আশা করি আমরা বুঝতে পেরেছি, এটাই আমাদের আনসার হওয়া উচিত। 15, এটাকে আনুপাতিক হারে তুমি আরো ব্যাখ্যা দিতে পারো। কত হচ্ছে এখানে, 4 13, 4 দিয়ে থাকবে বর, ইস্টু 4 7 28, ক্লিয়ার, 4, এটাই আমাদের আনসার হওয়া উচিত। এখানে আছে। তো বন্ধুরা, আজকে আমরা অনেকগুলো অঙ্ক আমরা আজকে করলাম এবং বেশ সময় অতিবাহিত হয়েছে। তবে তোমাদের ক্লাস এখানেই আজকের মতো সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে, আগামী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংকস।